হাতটা যেন পুড়ে না যায়। সবাই ক্ষুধার্ত, ঠিক মতো রান্না না হলে আবার কথা শুনতে হবে। ধোয়াটাও যেন আমার কপালে বেশি জমে। দেখো না, ওকে দিয়ে কাজ করাতে কত শান্তি লাগে। কাজের মেয়ে আনলেও এত পরিশ্রম করতো না। গরিব ঘরের মেয়ের একটাই গুণ, চুপচাপ সব করে। তাই তো পছন্দ করে ওকেই ঘরে আনলাম। প্লেট পত্তর ধর, পানি ঢেলে দে। আরে তাড়াতাড়ি কর না। এই ভাতে আবার মানুষের পেট ভরে? মনে হচ্ছে মণিপুরের ভিক্ষুকদের ভাত দিচ্ছে। তোমাকে কি আরো দেব দিদি? নরম হয়েছে, কিন্তু একটু লবণও কম। ভেবেছিলাম বেশি লবণ হলে যদি কারো পছন্দ না হয়। হ্যাঁ, তা বুঝতে পেরেছি। ভাতের হাঁড়ি ঢাকনার নিচে যেমন অল্প আঁচে সব কিছু সেদ্ধ হয়, তেমনি নন্দিনীর বুকের ভেতরও সেদ্ধ হচ্ছে এক রাশ নীরব কষ্ট। কিন্তু সে চুপই থাকে, কারণ নীরবতাই যেন এই ঘরের নিয়ম। আপা, এক মুঠো চাল যদি দিতেন। বাচ্চাগুলো সেই দুপুর থেকে কেটেই যাচ্ছে, একটু চাল দিন না, খাল দিয়ে যাব। চাল? আমাদের চাল ফুরিয়ে এসেছে, থাকলে তোকে দিতাম। আমি বুঝি আপা, তবু ভাবলাম আপনারা গরিবের দুঃখ বুঝবেন। আরে, চাল দিলে একদিন দিয়ে পার হওয়া যায়? আজ দেবো, কাল আবার আসবে, পরশু আবার। যতদিন যাবে ততই সাহস বাড়বে। দয়া যেন এখন পাপ হয়ে গেছে। এক মুঠো চালই তো চাইতে এসেছি আপা। আমি তো থালা ভর্তি ভাত চাইনি, কালই দিয়ে যেতাম। ছোট ছেলেটা পেট ধরে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। খুব মায়া হচ্ছে, কিন্তু কি করব বলতো? আমাদের ঘরেও তো তেমন চাল নেই। তুই বড় বৌমার কথায় কিচ্ছু মনে করিস না, ও তোকে একটু মজা করে কথা বলেছে। কাকিমা, একটু মজা করছিলাম, আপনি আবার কিছু মনে করবেন না যেন। রাগ কেন করব দিদি? যদি না থাকে তবে দেবেন কেমন করে? মানুষ মানুষকে এমন ভাবে কথা বলতে পারে? এক মুঠো চাল দিতে না পারে, তবু কষ্টের কথা না বললেই তো পারত। আরে ও কাকি, কাল কোথায় চাল পেলে গো? আমার বাড়িতে একদমই চাল ছিল না। আজ তোমার ছেলে চাল আনলে তবেই রান্না করব। হ্যাঁ রে, পেয়েছিলাম একটু চাল। মানুষ সামান্য চালের জন্য কত মিথ্যে কথা বলতে পারে। কাল তো কমলা কাকির বাড়িতে গেলে, কি বললো কি সে? সে যেমন অহংকার করে। চাল তো দিলই না, আরো কত মিথ্যা কথা। বড় বউ তো শাশুড়ির মতো হয়েছে, কিন্তু ছোট বউ সে অনেক ভালো। আমরাও তো দেখি বড় বউটা যে কি অহংকার করে, নিজে পেট ভরে খায়, আর গরিবের মেয়ে বলে ছোট বউকে কত অবহেলা করে। কিন্তু তুমি চালকার বাড়ি থেকে পেলে? যখন ফিরে আসছিলাম বাড়ি থেকে, তখন সত্যি গো, মেয়েটা বড্ড ভালো। হ্যাঁ রে, সে হলো ছোট বউ নন্দিনী। সে গরিব হলেও মানুষের মতন মানুষ। কেউ না দেখলেও ওর মনে দয়া চলে এসেছে কার্যকর ভাবে। এভাবে আর কথা বলিস না, তাহলে আবার ছোট বউয়ের রক্ষে থাকবে না। মেয়েটা যে আমাদের জন্য এত করে, তাকে বিপদে ফেলবো কেমন করে বলো? চলো
এবার বাড়ি যাই, চাল আনলে তবেই রান্না করতে হবে। নন্দিনী, রাহাত, শুনছো তোমরা? আজ থেকে তোমরা আলাদা খাবার রাঁধবে। মা, এমনটা কেন বললেন? কেন সেটা তোকে বোঝাতে হবে? তুই পাশের বাড়ির মহিলাকে চাল দিলি না? চাল কি তোর বাপের বাড়ি থেকে এনেছিস নাকি? মা, আমি বুঝতে পারছি না ও কি ভুল করেছে। এখনো বুঝতে পারছিস না? তোর মতো গরিব মেয়েরা আমাদের মতো ঘরে কিছুই শেখেনি। এখন থেকে তোর জন্যে আলাদা হাড়ি। আমি কি দোষ করেছি মা? আমি আমি তো শুধু সাহায্য করেছি। সাহায্য? গরিবের সাহায্য? নিজে কি এনেছিস বাপের বাড়ি থেকে শুনি, আর বাইরের লোককে সাহায্য করা হচ্ছে? মা, আমি চাই না আমরা আলাদা হই, আমরা একসাথে থাকতে চাই। কথা শেষ। আজ থেকে আলাদা, রান্নাঘরে ঢুকবি না, আর এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। কষ্ট যতই হোক, সংসার তো চালাতে হবে। তুমি চিন্তা করো না, ওপরওয়ালা আছেন আমাদের সাথে, কিছু একটা ব্যবস্থা হয়েই যাবে। রাহাত আর নন্দিনী বিছানায় বসে কথা বলতে থাকে। আজ আবার কি খাবো? চাল নেই, ডাল নেই, কিছুই সে নেই। কি রান্না করব? নন্দিনী, আজকে কিছু রান্না করেছো? আজ আমাদের ঘরে কিছুই নেই, শুধু এই খালি হাড়ি। আচ্ছা, আমি বাইরে যেয়ে দেখি কোনো কাজ পাই কিনা। আমি তো তোমার জন্যে সব করি, আর এভাবেই সংসার চালাতে হবে। শুধু ভাবো, একদিন সব ঠিক হয়ে যাবে। ছোট সংসার এখন কষ্টে ভরা, কাজ হারানো, খালি হাড়ি, আর ছোট বউয়ের মন খারাপ, সব মিলিয়ে যেন এক অদৃশ্য ধোঁয়া ঘর জুড়ে। কিন্তু এই কষ্টই গল্পের নতুন মোড়ের শুরু। সৃষ্টিকর্তা, সাহায্য করো, আমাদের কষ্ট কমাও। কোথাও কিছু আলো আছে কি?